4 ঘন্টা হতে চললো, ডক্টর কিছু বলছে না কেন? চিন্তিত শোনালো লুসিনাকে। অ্যাড্রিয়ান চেয়ার ছেড়ে উঠে এসে হাঁটু গেড়ে লুসিনার সামনে বসলো। শক্ত করে লুসিনার হাত ধরে মিষ্টি হাসলো সে। ছেলেটির হাসি অমায়িক। লুসিনার মনে হয় অ্যাড্রিয়ানের হাসি যেন তার হৃদয়ের গভীর সমুদ্রে একটা জলোচ্ছ্বাস তৈরি করতে সক্ষম। লুসিনাকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে অ্যাড্রিয়ানের হাসি আরো চওড়া হলো। মিষ্টভাষী অ্যাড্রিয়ান লুসিনার উদ্দেশ্যেই বলল, এত কিসের চিন্তা লুসি? দেখবে সব ঠিক হয়ে যাবে। এলিজা আমাদের মাঝে ফিরে আসবে। একজন ডাক্তার হিসেবে ওর কন্ডিশন দেখে এটুকু আমরা বলতে পারি। কিন্তু অ্যাড্রি, বাচ্চাটার কথা জানলে আলিশা পাগল হয়ে যাবে। অ্যাড্রিয়ানের মুখশ্রীতে জমে থাকা হাসি নিমিষেই গায়েব হয়ে গেল। তারও খুব চিন্তা হচ্ছে এই বিষয়টা নিয়ে। নিজে একজন ডক্টর হওয়ার সুবাদে খুব ভালো মতো জানে মেন্টাল ব্রেকডাউন কতটা ভয়াবহ। তার উপর ফার্স্ট টাইম মাদাররা বাচ্চাদের প্রতি বেশি পজিটিভ এবং অ্যাটাচড থাকে। অ্যাড্রিয়ানের মুখভঙ্গিতে কিছুটা বিচলিত হলো আশার। অ্যাড্রিয়ানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, ডক্টর আলবার্ট, এলিজার কি কি সমস্যা হতে পারে? অ্যাড্রিয়ান বিন্দুমাত্র সময় অপেক্ষা না করে গড় গড় করে এলিজার আফটার মিসক্যারেজ সিম্পটম গুলো বলতে ক্ষান্ত হলো সে। সাথে তার চোখ মুখে ফুটে উঠল বিস্তর এক হাসি। সে চেয়েছিল আশার নিজে থেকেই প্রশ্ন করুক, আর হলো তাই। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালের দিকে রওনা হলো অ্যারন। মিনিট 20 পৌঁছে গেল গন্তব্যে। ক্যাব থেকে নেমে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে সে। মনে হচ্ছে তার পা অসাড় হয়ে আসছে। সে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না গতকাল সন্ধ্যায়ও সে এলিজার হাসির শব্দ নিজে হেসেছে, আর আজ এলিজা হসপিটালে বেরিয়ে শুয়ে আছে নির্জীবের মতো। নিজেকে শক্ত করে সে হাঁটা দিল হাসপাতালের মূল ফটকের সামনে। অ্যারন এসে রিসিপশনে সামনে দাঁড়াতেই সে ব্রিয়ানকে দেখতে পেল বক্স ভর্তি কিছু নিয়ে কোথাও যাচ্ছে। অ্যারন হাঁক ছেড়ে ব্রিয়ানকে ডাকে। ব্রিয়ান? ব্রিয়ান থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অ্যারন তার দিকে তাকিয়ে গিয়ে প্রশ্ন করে, এগুলো কি? কোথায় নিয়ে যাচ্ছ? ব্রিয়ান আগন্তুক ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে তার হাতে থাকা বক্সের অবস্থান কিঞ্চিৎ পরিমাণ করল এবং আগন্তুককে চিনতে পেরে বিনয়ী ভঙ্গিতে বলল, জুনিয়র মিলার, অনেক দিন পর দেখা। আপনাকে তো চেনাই যাচ্ছে না, গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে। ব্রিয়ানের কুশলাদি তোয়াক্কা না করে পাল্টা প্রশ্ন করে সে। অ্যারন, এই বক্সে কি নিয়ে যাচ্ছ? এগুলো মিস এলিজার মেডিসিন। কিছুটা উঁচু গলায় বিস্ময় নিয়ে আবার প্রশ্ন করে। এতগুলো ওষুধ? অ্যারনের আওয়াজে কয়েকজন মানুষও হাসপাতালের স্টাফদের দিকে তাকায়। ব্রিয়ান কিছুটা জড়সড় হয়ে বলে, জুনিয়র মিলার, কাম ডাউন। আপনি আমাদের সাথে উপরে আসুন। এখানে অসুস্থ রোগী আছে, তাদের অসুবিধা হবে। অ্যারন বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে ব্রিয়ানের পিছনে হাঁটা দিল। 7 নম্বর ফ্লোর এসে লিফট থামতে কতগুলো পরিচিত মুখ ভেসে উঠল অ্যারনের চোখে। অ্যাশারকে দেখে তার হ্যাজাল রঙা চোখ জলজল করে উঠল। তার ভাই অ্যাশার, যে কিনা সবসময় নিজেকে মেইনটেইন করে চলে, যার উদ্ধারা মুশকিল, সেই অ্যাশারের বেহাল অদশা দেখে দেখে ভরকায় অ্যারন। এলোমেলো পায়ে হেঁটে যায় তার ভাইয়ের কাছে, বরাবরের মতো মিষ্টি গলায় ডাকে। অ্যাশ? অ্যারনকে হাতের ইশারায় কাছে ডাকে অ্যাশার। সে বসতে প্রশ্ন করে, রন, তোর আসতে এত দেরি হলো কেন? ফ্লাইট ডিলে হয়েছিল। সিস কেমন আছে? কন্ডিশন কি খুব বাজে? অ্যারনের পিঠ চাপড়ে বলে, চিন্তার কিছু নেই, শি ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু বাচ্চাটা? বুঝেছি। মাথা নাড়ে অ্যারন। এলিজার সাথে এসব হওয়ার আগে তোর সাথে ওর লাস্ট কথা হয়েছিল, তুই কি কিছু অদ্ভুত শুনেছিস বা এনিথিং এলস? সিসের সাথে আমি মজা করেছিলাম তখন। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর কলিং বেলের আওয়াজ শুনেছি, এছাড়া আর কিছুই শুনতে পাইনি। তারপরই সিস ফোন কেটে দিয়েছিল। সবাই উৎসুক হয়ে চেয়েছিল অ্যারনের দিকে, কিন্তু তার উত্তর নীরব হয়ে গেল। কোনো ক্লু পাওয়া গেল না। নীরবতা ভেঙে অ্যারন এবার লুসিনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অ্যারনের নির্লিপ্ত চাহনি দেখে লুসিনা ইতস্তত করে কিছু বলতে নিয়েও বলতে পারল না, মাথা নিচু করে রইল। লুসিনার এহেন কাণ্ডে অ্যারন ছাঁচালো করে প্রশ্ন করলো, তোরা কোথায় ছিলি লুসি?
আমরা ডিনারে গিয়েছিলাম। কিছুটা তুতলিয়ে লুসিনা। আজকেই যেতে হলো? অ্যাড্রিয়ান এবার মুখ খুললো, রাগান্বিত হয়ে প্রশ্ন করলো। তুমি কি আমাদের সন্দেহ করছো অ্যারন? মোটেও না, তবে তোমাদের সিকিউরিটি গার্ডকে করছি। এতক্ষণে সকলে টনক নড়ল। লুসিনা আর অ্যাড্রিয়ান বিস্ফোরিত নয়নে অ্যারনের দিকে চাইল। মাথা নিচু করে বসে থাকা অ্যাশারও দৃষ্টি মেল তার ছোট্ট ভাইয়ের পানে। সবাইকে অবাক হতে দেখে এর কিছুটা রাগ হলো অ্যারনের। কর্কশ গলায় বলে উঠল, ডোন্ট সে দ্যাট, যে এটা তোদের মাথায় আসেনি। আসলেই মাথায় আসেনি। লুসিনার চিন্তিত গলা শোনালো। অ্যারন তাচ্ছিল্য করে অ্যাশারের দিকে বলল, তোর মাথায়ও আসেনি? হাউ সিলি। কেউ কোনো কথা না বলা অ্যারন আবারও বলল, প্রাইম সাসপেক্টকে তা সিসের জ্ঞান ফিরলেই জানা যাবে। তবে এই কাজে সরাসরি যুক্ত ছিল এমন কাউকে খুঁজতে গেলে সাসপেক্ট আপাতত একজনই, আর সে হলো লুসিনাদের দারোয়ান। তবে আমার ইভানের পাশাপাশি আরও একজনকে প্রাইম সাসপেক্ট মনে হচ্ছে। কে? সকলে একসাথে জিজ্ঞেস করলো। অ্যারন স্মিত হেসে উত্তর দিল। রিচার্ড লিয়াম। অস্ফুট স্বরে অ্যাশার বলে উঠল, ইভানের বাবা? হ্যাঁ, তিনি কখনোই সিসকে পছন্দ করতেন না। সিস আর ইভানের বিয়েটা ছিল কন্ট্রাকচুয়াল, আর এই কন্ট্রাক্ট অফার করেছিলেন মিস্টার লিয়াম। এখানে অনেক কাহিনী আছে, আমি সিসের অনুমতি ছাড়া সেসব বলতে পারছি না, তবে যতটুকু বলা সম্ভব বলছি। আচ্ছা বল। অস্থির হয় অ্যাশার। বাকিরাও অস্থির আগ্রহ নিয়ে তাকায় অ্যারনের দিকে। সে অ্যাশারের দিকে সে আবার বলতে শুরু করে, সিস ইভানকে টিনেজ থেকেই পছন্দ করত, সেটা তো জানিস। হুম। সেই সময় ইভানের বিয়ে ঠিক ছিল রেচালের সাথে। হ্যাঁ, সেটা আমি জানি। আবারও উত্তর করে অ্যাশার। পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক থাকলেও ইভান আর রেচালের সম্পর্ক বেশ গভীরই ছিল, কিন্তু বিপত্তিপাতে বিয়ের দিন রাতে অজ্ঞাত কারণে রেচাল পালিয়ে গিয়েছিল সেদিন। লুসিনা কিছুটা সন্দিহান হয়ে জিজ্ঞেস করে, বিনা কারণে কেউ কেন পালাবে? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, আর নিশ্চয়ই তা বড় কোনো কারণ। জানি না কেন পালিয়েছিল, তবে ওর পালানোর খবর জানার পর ইভান পুরো ভেঙে পড়েছিল। মদ্যপান হয়ে নিজেদের বাড়ির ছাদে গিয়ে বসেছিল, আবার সকলের কাছে টেক্সট দিয়েছিল যে ও সুইসাইড করবে। বিষয়টা কেমন আজব না? গভীর সম্পর্ক থাকাকালীনও পালিয়ে যাওয়া, মদ্যপ হয়ে থ্রেট নোট। চিন্তিত মুখ পরিলক্ষিত হয় অ্যাড্রিয়ানের। মাথা নেড়ে আবারও বলতে শুরু করে অ্যারন, সিস ইভানের কাছে যাওয়ার আগে কথা বলেছিল রিচার্ড লিয়ামের সাথে, তারপর ছুটে গিয়েছিল ইভানের কাছে। সেদিন রাতেই সিসকে ইভান বিয়ের জন্য প্রপোজ করে। সিসও রাজি হয়। অ্যাজ ইউ নো, শি ইউজ টু লাভ ইভান। তাচ্ছিল্য করে বলে অ্যাশার। একটু থেমে আবারও বলে উঠল, ওয়েট, তখন তো লিয়াম আর এস্থারদের মধ্যে ঝামেলা ছিল। হ্যাঁ, আর ঠিক এই কারণেই সিস নিজের সারনেম এস্থার ব্যবহার করলেও লুকিয়েছিল এস্থার হিসেবে নিজের আসল পরিচয়। আজ অবধি ওরা জানে না সিস রুটস অ্যান্টিক্সের মালিক। সিস ওদের বলেছিল তার পরিবারের কেউ নেই, চাইল্ড কেয়ার হোমে বড় হয়েছে সে। কিন্তু মিস এলিজা নিজের পরিচয় কিভাবে লুকালো? সন্দিহান সন্দেহ নিয়ে তাকায় ব্রিয়ান। অ্যাশার মিলারের আসল পরিচয় কয়জন জানে ব্রিয়ান? ব্রিয়ান কোনো উত্তর করল না। অ্যারন বসা থেকে উঠে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আমি আজ অবধি বুঝলাম না ওদের বিয়ের কারণ। গোলক ধাঁধার ন্যায় আমি হারিয়ে যাই যতবারই চিন্তা করি এটা নিয়ে। অ্যারনের কথা শেষ হতে আশা ফ্রিকুচকে তাকে প্রশ্ন করল, তোর রিচার্ড লিয়ামকে কেন সন্দেহ হচ্ছে? আর তুই কি কোনোভাবে ইভানকে নির্দোষ বলছিস? অ্যারন মাথা নাড়িয়ে না বোধক উত্তর করে বলতে শুরু করলো, ইভান আমাদের ফার্স্ট প্রাইম সাসপেক্ট, আর সেকেন্ড সাসপেক্ট ওর বাবা রিচার্ড। রিচার্ডকে সন্দেহ করার বেশ কারণ আছে। যেমন? উনি এর আগেও সিসকে মারতে চেয়েছে। কি বলছিস? কিভাবে? সেটা সিসকে জিজ্ঞাসা করিস। একবার বা দুবার না, 4 বার সে মারার চেষ্টা করেছে। আর এর কারণ হচ্ছে ইভান কিছুটা সিসের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। আর রিচার্ড ভাবতো সিস গরিব ফ্যামিলির মেয়ে, ওর থেকে আর কী বা আশা করা যায়। রিচার্ড চেয়েছিল রাঘব বোয়াল, রেচালের পরিবারের মতো ধনী পরিবারকে সে সম্বন্ধী করতে চেয়েছিল, কিন্তু রেচাল পালিয়ে গিয়ে তা ভেস্তে দিয়েছিল।
যতদূর জানি সম্মান বাঁচানোর জন্যই সিসকে বিয়ের অফার দিয়েছিল রিচার্ড। টাকা মানুষকে অমানুষ করে তোলে, টাকা কাঠের পুতুলেরও প্রাণ এনে দেয়। দীর্ঘশ্বাস ফেলে লুসিনা অ্যাশার অ্যারনকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। কিন্তু শুধু ভালোবাসার খাতিরে এলিজা বিয়ে করতে রাজি হয়ে গেল? আর অফার কি ছিল? তা জানি না। তুই এলিজাকে কিভাবে চিনিস? আর দুজনে বিজনেস ডিল করলি বা কিভাবে? তুই তো বিজনেসে কখনো জড়িত ছিলি না, কখনো উত্তর দিসনি। আজ উত্তর দে। অনেক কিছুই তো দেখছি, জানিস ওর ব্যাপারে। সিস একজন পিয়ানিস্ট, তোরা সবাই হয়তো জানিস। হ্যাঁ, ছোট্ট করে জবাব দেয় লুসিনা। সিস আমাদের ভার্সিটির একটা কম্পিটিশনে জয়েন করেছিল কম্পিটিটর হিসেবে। আমিও ছবি তুলে ভার্সিটি ফোরামে অ্যাড করতে সেখানে গিয়েছিলাম, ওখানেই পরিচয় হয়েছিল। তারপর থেকে কথা বলা শুরু? প্রশ্ন করে অ্যাশার। না, সিস সবার সাথে মিশতো না, তাই আমাকেও প্রথমে পাত্তা দেয়নি। তবে ডিয়ানার ফিয়ন্সের বাড়িতে আমরা সবাই গিয়েছিলাম দাওয়াতে, সেখানেই আবার সিসকে দেখি। জানতে পারলাম উইলিয়ামের ছোট বোন এলো, এলিজা এস্থার। তার সাথে আমি নিজেই কথা বলার চেষ্টা করেছিলাম, সৌজন্যতার খাতিরে সেও কথা বলেছিল। এভাবেই কথা বলতে বলতে একসময় বিজনেস নিয়ে কথা বলতে শুরু করি। তবে বিজনেস শুরু করেছে দি আর উইলিয়াম। ডিয়ানা? হ্যাঁ। সবই বুঝলাম, কিন্তু তুই এলিজার এত ক্লোজ হলি কিভাবে? আমরা ক্লোজ হয়েছিলাম কারণ আমি সিসকে অনেক কিছুতে সাহায্য করতাম, তাই সে আমাকে অনেক বেশি ভরসা করে। কি কাজে? বিজনেস প্রফেশন। ও হ্যাঁ, আর তারপর আমার ফোনে সিসের পিক দেখে তুই বলেছিলি তুই ওকে পছন্দ করতি এক সময়, অ্যান্ড সো অন। গড় বলে গেল অ্যারন। তার কথা শেষ হওয়ার পরক্ষণেই পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। নার্স। মিসেস মিলারের বাড়ির লোক কে আছেন? আমি, ওর হাজবেন্ড। কিছু হয়েছে? চিন্তিত গলায় উত্তর করলো আশার। ব্লাড লাগবে। রেডি আছে। কত ব্যাগ লাগবে? আপাতত এক ব্যাগ হলেই হবে। আচ্ছা, পেশেন্টের কন্ডিশন এখন কেমন? নার্ভস রেসপন্স করছে, আশা করা যায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে, তবে সবটাই ওপরওয়ালার হাতে, আপনারা প্রার্থনা করুন। চলে যেতে লুসিনা অ্যাশারকে জিজ্ঞেস করলো। অ্যালিজাকে হয়তো কয়েকদিন হসপিটালে রাখবে, তবে এরপর ও আমাদের সাথেই যাচ্ছে, তাই না? নো, শি উইল স্টে উইথ মি। লিপ্ত গলায় অ্যাশার নাকচ করলো। কিন্তু কেন? জোরালো গলায় পাল্টা প্রশ্ন করলো লুসিনা। তার কথায় পরিপ্রেক্ষিতে অ্যাডজিয়ান বলল, ওর খেয়াল রাখার জন্য কাউকে প্রয়োজন। তার ব্যবস্থা করে নিতে হবে আমার। কাটকাট গলায় জবাব করলো অ্যাশার। তার নির্লিপ্ত চাহনিতে কিছুটা ভরকে গেল লুসিনা। মনে আবারও সাহস সঞ্চয় করে বলার আগে অ্যাডজিয়ান আবারও বলল, আমি জানি আমাদের ওপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাহলে আপনি আর আপনার গার্লফ্রেন্ড চলে আসুন আমার এখানে। আমি আপনাদের উষ্ণ স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনাদের বাড়ির এরিয়া আপাতত সেফ না। আমি চাই না আমার এলিজাবেথ আবার কোনো সমস্যায় পড়ুক। অ্যাডজিয়ান বিরক্ত নিয়ে বলে উঠছে, নিজের বাড়ি থাকতে আপনার ওখানে কেন থাকবো? তাহলে নিজের গার্লফ্রেন্ডকে বোঝান, আমি এলিজার সেফটির জন্য বলছি। আর এমনিতেও আপনাদেরকে আমার কাজে লাগবে। সামনে বড় কিছু ওয়েট করছে ডাক্তার অ্যালবার্ট। এলিজা ওয়ান্টস টু টেক রিভেঞ্জ। সে নিজে আমাকে বলেছে যেদিন আমাদের প্রথম দেখা হলো ও ইভানকে দেখিয়ে দিতে চেয়েছিল একজন সফল গায়িকা হয়ে। আর এখন আমি নিতে চাই, তবে আমি এলিজার মতো শান্ত হয়ে রিভেঞ্জ নিতে পারবো না। ইভানকে ওর কাজের দায় নিতেই হবে, আর তাই অফার করেছি ধ্বংস করে দেব ওকে আমি। সকলের কথার মাঝে জিয়ান কিছুটা জড়সড় হয়ে বলল, আমার মনে হয় আমাদের সবার এখন থেকে একসাথে থাকা উচিত, কেননা ব্রিয়ানের কথা শেষ হওয়ার পূর্বেই অ্যাশার রাজভারী গলায় বলে উঠছে, দ্য গেম বিগেইন। মধ্যরাতে প্রায় দ্বার প্রান্তে দেয়ালে টানানো বড় ঘড়িটা জানান দিচ্ছে কিছু সময় পরে একটা বাজতে চলেছে। অপারেশন থিয়েটারে গ্রিন সিগন্যালের দিকে উপস্থিত সকলে উৎসুক হয়ে চেয়ে আছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরে জানা যাবে এলিজার শারীরিক অবস্থা কেমন। কিছু সময় আগেও পালস ড্রপ করেছিল তার বেঁচে ফেরা আদৌ সম্ভব কিনা তা জানার অপেক্ষায় সকলের প্রহর গুনছে। অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর আনা মেরি বেরিয়ে আসলো।
অপারেশন থিয়েটারের থেকে সকলে গিয়ে তার সামনে জড়ো হয়ে দাঁড়ালো। আশা জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো তিনি অত্যন্ত নিখুঁতভাবে। নিজের প্রফেশনালিজম বজায় রেখে উত্তর করলেন, পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। অনেক ব্লাড লস হয়েছিল, বারবার পালস ড্রপ করছিল, বাট শি ইজ লাকি টু সারভাইভ। আর বাচ্চাটাকে আমরা অনেক চেষ্টার পরেও বাঁচাতে পারিনি, সেটা তো আগেই জানিয়েছি। ধন্যবাদ ডক্টর মেরি। এলিজার সাথে কথা বলা যাবে? নির্লিপ্ত কণ্ঠ শোনায় আশ্বারের গলায়। না, ওর জ্ঞান ফেরেনি এখনো, স্লিপিং পিল দেয়া হয়েছে। ও মিস্টার মিলার। জি বলুন। উই নিড টু টক অ্যাবাউট ইয়োর ওয়াইফ। মাথা নেড়ে সম্মতি জানালো আশার। মেরির পেছনে হেঁচে হেঁচে তার চেম্বার ঢুকলো সে। মেরি চেয়ারে বসতে বসতে বলল, মিস্টার মিলার, এক্সপ্লেইন নাও। কি এক্সপ্লেইন করব? কিছুটা দায়সারা ভাবে বলে আশার। আপনার ওয়াইফকে কেউ মেরে ফেলতে চেয়েছে, তাই স্পষ্ট, লুকানোর চেষ্টা করে লাভ নেই। সো প্লিজ এক্সপ্লেইন। আমার প্রফেশন অনেক কনফিডেন্সিয়াল, আই ক্যান্ট এক্সপ্লেইন। দেখুন মিস্টার মিলার, আপনি জানেন ওকে যেই অবস্থায় এনেছেন কেউই এই কেসটা পুলিশ ফাইল ব্যতীত হ্যান্ডেল করতো না। আপনি কি কাজ করেন সেটাও ডক্টর অ্যালবার্ট আমাকে বলেছেন। ওনার কারণেই আমি বেশি ঝামেলা করলাম না, অনেক ব্যস্ত থাকার পরেও পার্সোনালি হ্যান্ডেল করলাম। আদ্রিয়ানের কথায় আপনি রাজি হয়েছেন, তাই ধন্যবাদ আপনাকে। সৌজন্যমূলক হাসির রেখা ফুটে ওঠে আশারের চোখে মুখে। ইটস মাই জব। এনিওয়ে, আপনার ওয়াইফ অনেক দুর্বল, ওর ঘাড়ের হাড়ে প্রচণ্ড জোরে প্রেশার পড়েছে। এছাড়া আপনি তো নিশ্চয়ই ভালো মতোই জানেন ও প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, আর যেহেতু বেবিটা আর নেই, এতে ওর মাইন্ডে বেশ বাজে প্রভাব পড়বে। ব্লাড অনেক লস হয়েছে, কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাচ্ছি। ঠিক কী কারণে মিস্টার মিলার? আশ্চর্য হয় মেরি। এই জায়গাটা ওর জন্য সেফ না, আরও এখানে থাকলে হসপিটালেরও সমস্যা হতে পারে। আমি আসলেই বুঝতে পারছি না আপনাদের ঝামেলা। আপনারা ডক্টর অ্যালবার্টের পরিচিত না হলে আমি কখনোই নিজেকে জড়াতাম না। আই এম সরি ডক্টর মেরি। আচ্ছা, ওকে নিয়ে তো যাবেন, তবে ঠিক মতো নিউট্রিশন দিতে হবে, ওর খেয়াল রাখবেন। আর হ্যাঁ, নেক্সট 1 মাস প্রপার বেড রেস্টে থাকবে উনি। আর আপনি বিশেষ করে ওর শরীরের দিকে খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন আমি কি মিন করেছি? জি বুঝেছি। তা নারে আশা ছোট্ট করে জবাব দিল সে। তার উত্তরের সাথে সহমত পোষণ করে মেরি। আবারও সতর্ক করে বলল, নো ইন্টিমেসি অ্যালাউড। ওর বডি অনেক ফ্যাজাইল, আর ওকে হার্ট করে কোনো কথা বলবেন না। এই 1টা মাস ওকে বাচ্চাদের মতো হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছেন? জি। আপনার বাড়িতে কে কে আছে? সরি বুঝলাম না। বলছি বাড়ি যে নিয়ে যাবেন, ওনার দেখাশোনা কে করবে? আমি নিজেই করব, আর মেইড আছে। একটা পরিবার থাকলেও ও জলদি সুস্থ হতে পারতো। দীর্ঘশ্বাস ফেলে মেরি। কিন্তু আমার আর ওর দুজনের পরিবার ইয়েলেতে থাকেন। ওহ আই সি। তো ফ্যামিলি লস অ্যাঞ্জেল, আপনারা এখানে কেন? আমার প্রফেশনের জন্য। আশা ডাক্তারের চেম্বার থেকে বের হতে মিষ্টি আর নমনীয় এক নারী কণ্ঠ শুনতে পেল পেছন থেকে। ঘুরে তাকাতে মেয়েটি মুচকি হেসে বলল, মিস্টার মিলার? ইয়েস। এলিজার কি হয়েছে? না, কিছু হয়নি। ওনার অবস্থা তেমন ক্রিটিক্যাল নয়, থ্যাঙ্কস টু লর্ড। ওনাকে যা অবস্থায় আনা হয়েছিল তাতে তো ভয় হচ্ছিল ওনাকে বাঁচানো যায় কি না, কিন্তু হোপফুলি অপারেশনের পর শি ইজ আউট অফ ডেঞ্জার। ওনার বডি আর পালস ভালো মতোই রেসপন্স করছে এখন। তবে মিসেস মিলারের ডিসচার্জ প্রসিডিওর কমপ্লিট করার জন্য ডক্টর মেরি রিকোয়েস্ট করেছেন। মিসেস মিলারের ফাইনাল চেক আপও হয়ে গেছে। জ্ঞান ফিরলে ওনাকে নিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন। আর হ্যাঁ, ওনাকে অবজারভেশনে রাখতে হবে, পারলে হসপিটাল থেকে একজন নার্স হায়ার করতে পারেন। ঠিক আছে। অ্যারন সেই নারী কণ্ঠের অধিকারিণীকে দেখে হতবিহ্বল হয়ে তার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। তার চাউনিতে মেয়েটি হেসে ফেল। স্মিত হেসে অ্যারনকে প্রশ্ন করল, ভূত দেখেছো নাকি? তুমি এখানে কি করছো? শান্ত হও, আমি এখানে গাইনোকোলজিস্ট ডক্টর আনা মেরির অ্যাসিস্ট্যান্ট হিসেবে হসপিটালে ইন্টার্নি করছি। রিল্যাক্স মিস্টার মিলার। আমাকে না বলে এসেছো কেন? তোমাকে
পাওয়া যায়? সব সময় তো অন্য কারোর সাথে ব্যস্ত থাকো। লন্ডনে গিয়েছিলে যে আমাকে বলে গিয়েছিলে, তাহলে আমি কেন বলবো? আচ্ছা আচ্ছা, ঝগড়া পরে করবে। ফার্স্ট মিট মাই এল্ডার ব্রাদার অ্যাশার মিলার অ্যান্ড অ্যাশ ও চার্লট লরেন্ট। শি ইজ ফ্রম ব্রোডেক্স, ফ্রান্স। মেয়েটি আর কেউ নয়, অ্যারনের গার্লফ্রেন্ড চার্লট। মেয়েটি হেসে সবার সাথে কুশল বিনিময় করে হঠাৎ অ্যাশার বলে ওঠে, নার্স না হায়ার করে যদি আপনাকে হায়ার করি, আপনি কি অপমান বোধ করবেন? চার্লট কিছুটা ভরকে গিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকায় তার দিকে। ফলস্বরূপ সে আবারও বলল, আমার ট্রাস্ট ইস্যু আছে। যেহেতু আপনি আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড এবং এই বিষয় নিয়ে ইন্টার্নি করছেন। অ্যাশারের কথা শেষ হওয়ার আগে চার্লট বলল, আমি ম্যামকে জানাচ্ছি। আই হোপ সে মানা করবে না, কারণ বর্তমানে ম্যামের কোনো ডেলিভারি নেই। আমি এক্ষুনি যাচ্ছি। মিষ্টি এসে সে প্রস্থান করলো। অন্যদিকে মিষ্টতায় ভরা সময় কাটিয়ে বাথরুমের দিকে হাঁটা দিল ইভান। ক্লান্ত রেচাল ঘুমের ঘোরে আচ্ছন্ন। ইভান একবার পিছনে ফিরে রেচালকে পর্যবেক্ষণ করলো, কিছু একটা ভেবে আবারও হাঁটা দিল শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। গোসল শেষে ইভান নিজের গা এলিয়ে দিল বিছানায়। চোখ লেগে আসতেই তার সামনে ভেসে উঠল হাস্যজ্জ্বল এলিজার মুখশ্রী। মুচকি হাসলো ইভান। মেয়েটাকে ভালো না বেশে থাকা যায় না। এলিজাকে উপরওয়ালা এমনভাবেই করেছে। প্রথম দিন থেকে মেয়েটার কায়ার প্রতি আসক্ত ইভান। দুর্বল ছিল মেয়েটার হাসির প্রতি। দিন শেষে যখন বাড়ি ফিরত, মেয়েটা অবলীলায় তাকে জড়িয়ে নিত, নিজের সাথে আগলে রাখতো এমনভাবে যাতে ইভানকে কেউ ছিনিয়ে নিতে না পারে। ভয় পেত ইভানের অবস্থানকে। কখন জানি মরুভূমির মরিচিকার ন্যায় হারিয়ে যায় ইভান। হঠাৎ লাফিয়ে উঠে ইভান, তড়িঘড়ি করে কাউকে কল দিতে শুরু করে। ইভানকে কয়েক প্রহর অপেক্ষা করিয়ে লোকটা কল রিসিভ করে বলে উঠছে, কি সমস্যা ইভান? কি জন্য কল করেছো? ড্যাড, তুমি সেদিন বলেছিলে এলিসার বাচ্চাটা দুনিয়া থেকে সরিয়ে ফেলবে। তুমি সেটা মজা করে বলেছিলে, তাই না ড্যাড? বলো। আমি মজা কেন করব ইভান? এটা হতে পারে না। এলিজা তো আমাদের কোনো ক্ষতি করেনি ড্যাড। তুমি কি অপছন্দ করো বলে ওর ক্ষতি তো করতে পারো না। দেখো, ওই মেয়েটা নিতান্ত একটা সাধারণ ঘরের মেয়ে। ওর টাকার দরকার ছিল, লাক্সারিয়াস লাইফ দরকার ছিল, তাই জন্যই তোমাকে বিয়ে করেছিল আমার এক কথাতেই। আর মজার বিষয় কি জানো, ও তোমাকে বেবির কথা জানায়নি, কারণ বাচ্চাটা ভবিষ্যতে ওর হাতিয়ার হবে তোমার সম্পত্তি দখলে। বুঝেছ? বি প্র্যাকটিক্যাল ইভান। তুমি ওর কোনো ক্ষতি করবে না তো? না, জাস্ট ওর বেবিটা মরবে। আমার মন এখনো মানছে না ড্যাড। ইভান, বাচ্চাটা আমাদের জন্য হুমকি। কেন কিন্তু না? কিন্তু এমনও হতে পারে বাচ্চাটা তোমার না। কি বলতে চাইছো? ওর মতো থার্ড ক্লাস গরিব আর ইতিম মেয়ের চরিত্র ঠিক আছে বলে তোমার মনে হয়? ড্যাড, এলিসা এমন নয়। তুমি কি চাও ইভান? ও তোমাকে ডিভোর্স দিয়ে সাথে সাথে অন্য একজনকে পেয়ে গেল। বিষয়টা নিয়ে কি ভাবছো? ও, ইভানের কথা শেষ হওয়ার আগে রিচার্ড আবারও বলল, শি ইজ এ প্রস্টিটিউট ইভান। ওয়েক আপ টু রিয়েলিটি। আমার কি করা উচিত ড্যাড? ইউ ট্রাস্ট এলিজা অর ইয়োর ড্যাড? আই ট্রাস্ট ইউ। তাহলে চুপ করে থাকো। এলিজার কিছু হবে না, জাস্ট ওর বাচ্চাটাকে শেষ করে দেব। আর আমি অলরেডি তোমার বলা ঠিকানায় লোক পাঠিয়েছি। ওরা প্রথমে শিওর হয়ে নেবে ওইটা এলিজা কি না। ঠিক আছে। লাইন বিচ্ছিন্ন করে ইভান। আর ইভানের সাথে কথা বলার পর রিচার্ড আবারও কাউকে কল করতে ওপাশ থেকে মদ্যপ গলায় কেউ বলল, কি হয়েছে মিস্টার লিয়াম? কাজ হয়ে গেছে তো? এত রাতে কল কেন দিয়েছেন মিস্টার লিয়াম? কিছু হয়েছে? কাজ ঠিকঠাক হয়েছে তো? ওই এলিজাবেথ মেয়েটাকে সরিয়ে দিয়েছিস না? টেনশন ফ্রি থাকুন মিস্টার লিয়াম, আমি কখনোই কাজ করি না। নিজের বাবার সাথে কথা বলার পরেও শান্ত হতে পারে না ইভান। কি করে ফেলেছে সে? নিজের রাগ সংবরণ করতে না পেরে সে মেরে ফেললো না তো তাকে? এলিজা তো অন্তঃসত্ত্বা, ইভানের অংশ ধারণ করেছিল সে। নিজের ইগোকে জেতানোর পূর্ণ লালসায় নিজ সন্তানকে খুন করলো সে। এলিজার সাথে সাথে কি নিজের সন্তানকেও খুন করে ফেললো ইভান? নিজের বাবার উপর বিশ্বাস নেই তার। বাচ্চাটার সাথে সাথে যদি এলিজাকেও মেরে ফেলে? নিজে প্ল্যান করে বাচ্চাটাকে না মারলেও সে জানে তার বাবা কি করতে যাচ্ছে।
তার মানে সেও সমান অপরাধী। অপরাধ বোধে জর্জরিত হতে শুরু করলো ইভান। রাতের প্রহর গুনে কিছু সময় স্থির থেকে হঠাৎ করে বিকৃত হাসলো ইভান। আর চোখে কারোর গতিবিধি পর্যবেক্ষণ করেই চলেছে রেচাল। তার চোখে মুখে কিছুটা বিরক্তি চাপ ফুটে উঠেছে। ইভানের ব্যবহার বরাবরই রেচালের অদ্ভুত লাগে। উঠে বসে ইভানের কাঁধে হাত রাখতে কিছুটা ছিটকে গিয়ে দাঁড়ায় ইভান। ভয়ার্ত চোখে রেচালের দিকে তাকাইছে, ভীত গলায় বলে ওঠে, কে? বিস্মিত হয়ে রেচাল তাকায় ইভানের দিকে। আবেগী ভঙ্গিতে ইভানকে বলে, আমি রেচাল, তোমার রেচাল ইভান। ইভান কিছুটা শান্ত হয়ে রেচালের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে। রেচাল তখনও হাঁটু ভাঁজ করে খাটের উপর বসে আছে। ইভানকে বসতে দেখে হাত বাড়িয়ে ইভান মসৃণ গলায় হাত রাখে। রেচাল চিন্তিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে ইভান? আর ইউ অল রাইট? এমন বিচলিত দেখাচ্ছে কেন তোমাকে? শরীর খারাপ লাগছে? ইভান রেচালকে আশ্বাস দিল সে ঠিক আছে। নিজের গাল থেকে রেচালের হাতে সরিয়ে নিজের হাতের মুঠোয় পরে নিল সে। সাথে সাথে নিজের কোমল উষ্ঠের শীতল ছোঁয়া দিল রেচালের হাতের উজ্জ্ব পৃষ্ঠে। উঠে দাঁড়িয়ে রেচালের পাশেই বসে পড়ল ইভান। রেচালের কাঁধে মাথা রাখলো, ঠান্ডা গলায় বলল, আমি অনেক টায়ার্ড, এত টায়ার্ড যে মনে হয় কোথায় যেন তলিয়ে যাচ্ছে। কিছু একটা গ্রাস করছে আমায়, ভয়ঙ্কর আত্মগ্লানি। কথাটা শেষ না করেই থেমে গেল ইভান। ইভানের মুখটা হঠাৎই চুপ করে যাওয়াতে কিছুটা সন্দেহজনক লাগলো রেচালের কাছে। সে উৎসুক হয়ে জানতে চাইল, আত্মগ্লানি? কিসের আত্মগ্লানি? কি বলছো এসব ইভান? ইভান কেবল না বোধক মাথা নাড়ে, কোনরূপ উত্তর করে না। ইভানকে উত্তর করতে না দেখে আবারও বিচলিত কণ্ঠে জিজ্ঞাসু দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, স্পিক আপ ইভান, কি হয়েছে বলো আমাকে। মেবি আই ক্যান হেল্প ইউ। ইভান তার প্রশ্নের উত্তর না করে বিড়বিড় করে বলল, It's all Eliza's fault. It's her fault that the baby will be dead. ওর জন্য সব শেষ হয়ে গেছে, সব দোষ এলিজার। রেচাল ইভানকে বিড়বিড় করতে দেখে কিছুটা রাগ নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। কিছু সময় ইভানের উন্মুক্ত পৃষ্ঠদেশে নজরবন্দি করে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সে জানে ইভান তাকে কিছু বলবে না, জোর করলে ইভানের পাশবিক রূপ বেরিয়ে আসবে। পেছন ফিরে রেজালকে শুয়ে পড়তে দেখে স্মিত হাসে ইভান। এই মেয়েটার জায়গায় এলিজা থাকলে তাকে পাগল করে ফেলতো বাকি কথা শোনার জন্য। এমনকি ইভান যদি গায়ে হাতও তুলতো তাও বেহায়ার ন্যায় ইভানের পায়ের কাছে বসে চোখে জল ফেলতো, তাও পাশ ফিরে শুয়ে পড়তো না রেচালের মতন। ইভান উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়, হাতে জলজল করছে একটা সিগারেট। রাত তারা ভরা আকাশের পানে চেয়ে বিষাক্ত ধোঁয়া উড়াতে থাকে সে। হঠাৎ নিজের কাছে নালিশ করে বলে, পৃথিবী কত বৈচিত্র্যময়, যে আমাকে কদর করত তার কদর আমি কখনো করলাম না, আর আমি যার কদর করলাম। শেষ না করে ইভান ঘুমন্ত রেচালের দিকে তাকায়। পরক্ষণে আবার তাচ্ছিল হেসে আকাশের পানে তাকে সিগারেটের অবশিষ্ট অংশ টেনে নেয়, বিস্ফোরতি ফুসফুসটাকে আরো বিষাক্ত করে তোলে। এই জীবনই কি সে চেয়েছিল? ভাবতে থাকে ইভান। তার ভাবনার মাঝে এক হাস্যজল রমণীর অবয়ব ফুটে উঠে আকাশে পানে। সমস্ত গাছও কম্পিত হয় ইভানের অস্ফুট স্বরে বলে উঠছে, মম। আকাশের পানে নিজের মায়ের অভাব দেখে চমকে ওঠে ইভান। অস্পষ্ট স্বরে মাকে ডেকে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে সে। হাতে থাকা সিগারেট নিজেকে জ্বালিয়ে কর্পূরের ন্যায় হারিয়ে গেছে অনেকক্ষণ হলো। নিজের দু হাতের সামনে তুলে তা কিছুক্ষণ নজরবন্দি করলো ইভান। কিছু সময় বাদেই নিজের কাছে আড়ালো। আমি কি হ্যালুসিনেট করছে? প্রথম এলিজা আর এখন মম, কি হচ্ছে আমার সাথে? সময় নিজের সাথে কথা বলার পর নিজের মায়ের নাম্বারে কয়েকবার ডায়াল করলো সে, কিন্তু অপর পাশ থেকে কেউ তুলো না। এবার মনে মনে ভাবলো, যেহেতু এখন মধ্যরাত, হয়তো তার মা ঘুমাচ্ছে। রাত পেরিয়ে ভোর হতে চলেছে। ইভান বারান্দা থেকে উঠে চলে গেল নিজের রুমে। রেজালের পায়ের কাছে বসে আলতো হাতে তার উন্মুক্ত পায়ে স্পর্শ করলো ইভান নরম স্বরে তার উদ্দেশ্যেই বলল, কোনো প্রত্যুত্তর না পাওয়ার আশাহত হলো সে। আবারও উঠে দাঁড়ালো সে, আলতো হেসে বলল, এক কাপ কফি হলে মন্দ হয় না। রান্নাঘরে গিয়ে ইভান আবারও কিছুটা হতাশ হয়। রান্নাঘরটা ব্যবহার হয় না অনেক দিন, ময়লার আস্তরণ পড়ে আছে কিছু কিছু জায়গায়। কয়েক মাস আগে এই ফ্ল্যাটটাতে প্রাণ ছিল। বাড়ি ফিরলেই কোনো না কোনো কুইজিন
কিংবা ডেজার্ট আইটেমের গন্ধে চারিপাশ ভরে থাকতো। কিন্তু এখন সকাল থেকে রাত সবসময় বাইরে থেকে খাবার এনে খেতে হয়। তার মনে হয় যেন একটা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে তার ফ্ল্যাটটা। দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে সন্তর্পণে সবকিছু পরিষ্কার করলো সে। অতঃপর 1 কাপ কফি বানালো সে। কিছু একটা ভেবে গরম ধোয়া ওটা কফির কাপ হাতে আবারও বেডরুমে ফিরে গেল সে। ঘুমন্ত রেজালকে দেখে মুচকি হাসে ইভান। কত সুন্দর মুখশ্রী মেয়েটার, দুর্বল গায়ে আদলে জড়িয়ে শুয়ে আছে নির্দ্বিধায়। কত শান্তি তার মনে। হঠাৎ ইভান বিড়বিড়ি করে বলে,